নমস্কার। আজকের আলোচনা আলোর গতি নিয়ে। আমাদের কাছে একটা বেশ ইন্টারেস্টিং সোর্স আছে, আলোর গতি ও এর মহাবিশ্বীয় গুরুত্ব। তো আমরা চেষ্টা করব এখানকার মূল বিষয়গুলো সহজ করে বুঝতে, মানে আলোর গতি আসলে কি আর কেন এটা এত গুরুত্বপূর্ণ। সোর্সটাতে আলোর গতির একটা খুব নির্দিষ্ট মান আছে, তাই না? 299,97,248 মিটার প্রতি সেকেন্ড। বেশ বড় সংখ্যা। তবে আমরা মনে রাখার জন্য সাধারণত বলি প্রায় 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড, মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বিশাল গতি। হ্যাঁ, বিশাল তো বটেই। আর এই গতিতেই, মানে এই নির্দিষ্ট স্পিডেই আলো বা ধরুন অন্য যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেমন রেডিও ওয়েভ বা এক্স রে, এই সবই শূন্যস্থানের মধ্যে দিয়ে যায়। আসলে এটাই প্রকৃতির জানা সর্বোচ্চ গতি। এর চেয়ে বেশি স্পিডে, মানে ফাস্ট, আর কিছুই চলতে পারে না। আচ্ছা, কিন্তু ওই সোর্সটা একটা জিনিস লেখা ছিল যে এই সর্বোচ্চ গতিটা, এটা কি শুধু শূন্যস্থানেই সত্যি, মানে ভ্যাকিউমে? ঠিক ধরেছেন, এটা খুব জরুরি একটা পয়েন্ট। মানে আলো যখন কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যায়, ধরুন জল বা কাঁচ। ও আচ্ছা। হ্যাঁ, তখন আলোর কণাগুলো, মানে ফোটন, ওই মাধ্যমের অণু পরমাণুর সাথে ইন্টারঅ্যাক্ট করে। এর ফলেই আসলে আলোর গড় গতিটা একটু কমে যায়। মাধ্যম যত ঘন হবে, গতি ততটাই কমবে আর কি। তার মানে কি এই যে মহাবিশ্বের সব জায়গায় আলোর স্পিড একই রকম নয়? যেখানে শূন্যস্থান নেই সেখানে কম? হ্যাঁ, তত্ত্বগতভাবে ব্যাপারটা সেরকমই। তবে কিনা মহাকাশের বেশিরভাগটাই তো প্রায় ফাঁকা, প্রায় শূন্যস্থান। তাই সাধারণত আলো ওখানে তার ম্যাক্সিমাম স্পিডেই চলে। আর এই যে সর্বোচ্চ গতি, এটাই কিন্তু মহাবিশ্বের একটা বেসিক রুল সেট করে দিয়েছে। কোনো বস্তু, এমনকি কোনো ইনফরমেশনও এর চেয়ে দ্রুত যেতে পারে না। এটা শুধু একটা নম্বর নয়, এটা একটা ফিজিক্যাল লিমিট। আর এখানেই তো সেই বিখ্যাত মানুষটার কথা আসে, মানে আলবার্ট আইনস্টাইন, তার আপেক্ষিকতার তত্ত্ব। একদম। আইনস্টাইনের যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, তার অন্যতম ভিত্তিই হলো এই আলোর গতি কনস্ট্যান্সি, মানে ধ্রুব থাকাটা, আর এটাই যে সর্বোচ্চ সীমা। এই তত্ত্বটা আসলে স্পেস, টাইম আর মোশন, স্থান, কাল আর গতি, এদের ভেতরের গভীর সম্পর্কটা দেখায়। আর তত্ত্বটা পরিষ্কার বলছে, ভর আছে এমন কোনো বস্তু আলোর গতিতে পৌঁছতেই পারবে না, বা তাকে ছাড়িয়ে যাওয়া তো দূরের কথা। হুম। ক্রিসো, আলোর গতিটা মানে কজ অ্যান্ড এফেক্ট, কারণ ও ফলাফলের সম্পর্ক বজায় রাখার জন্যও খুব জরুরি। এর প্রভাব কি আমরা সহজে বুঝতে পারি? সোর্সে কি কোনো উদাহরণ ছিল, সহজ কিছু? একটা খুব কমন উদাহরণ আছে তো, যেমন ধরুন আমাদের সূর্য। সেখান থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে কত সময় লাগে? প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। ভাবা যায়, সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার যাওয়ার পরেও সূর্য থেকে আসতে 8 মিনিটের বেশি লাগে। হ্যাঁ, কারণ দূরত্বটা যে বিশাল, প্রায় 15 কোটি কিলোমিটার, মানে 150 মিলিয়ন কিলোমিটার। 15 কোটি কিলোমিটার, মাত্র 8 মিনিটের একটু বেশি সময়। এটা যেমন আলোর ওই অসম্ভব গতিটা বোঝাচ্ছে, তেমনি এটাও তো পরিষ্কার যে গতিটা ফাইনাইট, মানে সসীম, ইনফাইনাইট নয়। ঠিক তাই। আর এই যে সসীম গতি, এর জন্যই সোর্সটাতে একটা দারুণ ব্যাপার উল্লেখ করা হয়েছে। আমরা যখন রাতের আকাশে দূরের কোনো তারা বা গ্যালাক্সি দেখি, হ্যাঁ। তখন কিন্তু আমরা সেটার বর্তমান অবস্থাটা দেখছি না। আমরা আসলে তারাটার বা গ্যালাক্সিটার অতীত দেখছি। অতীত কিভাবে? ধরুন একটা তারা আমাদের থেকে 10 আলোকবর্ষ দূরে আছে। এর মানে কি? এর মানে হলো ওখান থেকে আলো পৃথিবীতে আসতে 10 বছর সময় লেগেছে। আচ্ছা। তো আমরা আজ যে আলোটা দেখছি, সেটা আসলে 10 বছর আগে ওখান থেকে রওনা দিয়েছিল। আমরা তারাটার 10 বছর আগের চেহারাটা দেখছি। ওহো, তার মানে টেলিস্কোপ দিয়ে দূরে তাকানোটা অনেকটা টাইম মেশিনে করে অতীতে যাওয়ার মতো। আলোর এই গতির লিমিটেশনটাই আমাদের মহাবিশ্বের ইতিহাস দেখার সুযোগ করে দিচ্ছে। ব্যাপারটা তো দারুণ ইন্টারেস্টিং। অবশ্যই, এটা মহাবিশ্বকে জানার একটা অদ্ভুত সুন্দর দিক। আলোর গতি একই সঙ্গে একটা সীমা, আবার একটা জানলাও খুলে দেয়। তাহলে সব মিলিয়ে যদি দেখি, আজকের আলোচনার মূল পয়েন্টগুলো কি দাঁড়ালো? 1. আলোর গতি একটা ধ্রুবক, বিশেষ করে শূন্যস্থানে। 2. এটাই প্রকৃতির আল্টিমেট স্পিড লিমিট। হ্যাঁ, আর 3, আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের ভিত্তি এটা। আর 4. এই গতির সসীমতার জন্যই আমরা কসমিক হিস্ট্রি দেখতে পাই, মানে মহাবিশ্বের অতীত। হ্যাঁ, এইগুলোই হলো আলোর গতির মূল তাৎপর্য।
একদম বেসিক আইডিয়াগুলো। তবে এখানেই একটা প্রশ্ন চলে আসে, যেটা নিয়ে সোর্সটাও একটু ইশারা করেছে শেষে। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, যদি আলোর গতিই হয় মহাবিশ্বে ইনফরমেশন বা ট্র্যাভেলের সর্বোচ্চ সীমা, তাহলে এই লিমিটটা আমাদের জন্য ঠিক কী মানে রাখে? বিশেষ করে যখন আমরা এই বিশাল মহাবিশ্বের রহস্যগুলো, এর শেষ কোথায়, এসব জানতে চাইছি। এই যে একটা গতির দেয়াল, এটা কি আমাদের জানার ইচ্ছেকে কোথাও আটকে দেয়? নাকি এটা আমাদের অন্য কোনোভাবে ভাবতে শেখায়, নতুন কোনো পথের কথা বলে? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক কিছু আছে।